সালমান এফ রহমান হত্যা মামলায় রিমান্ডে সাবেক মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, সাবেক এমপি সালাম মুর্শেদী ও জান্নাত আরা হেনরি সহ 7 আসামি। এই ষড়যন্ত্র এবং হত্যা ষড়যন্ত্রের সঙ্গে সে জড়িত বিধায় পল্টন থানা মামলায় রিমান্ডে প্রেরণ করা হয়। যেন তাকে সতর্কতার সাথে জেল হাজতে যেন তার জিজ্ঞাসাবাদ করা হয়। বেক্সিমকো বসুন্ধরা এসালম সহ 7 গ্রুপের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চায় এনবিআর। কর ফাঁকি ও অনিয়মের অভিযোগ, সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বাভাবিক হচ্ছে সাভার গাজীপুরের শিল্প এলাকা। 3 দিন পর নবীনগর চন্দ্রা মহাসড়ক থেকে অবরোধ তুললেন শ্রমিকরা। যান চলাচল শুরু, নিরাপত্তায় সেনা টহল। এবং আবারও বাড়ল এলপি গ্যাসের দাম, 35 টাকা বাড়িয়ে 12 কেজি সিলিন্ডার 1456 টাকা। স্পট মার্কেট থেকে 2 জাহাজ এলএনজি আমদানির অনুমোদন। এবার হত্যা মামলায় রিমান্ডে সাবেক সরকারের বেশ কয়েকজন প্রভাবশালী ব্যক্তি। সাবেক প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল নাসের চৌধুরী, সাবেক সচিব মেজবা উদ্দিন, সাবেক এমপি আব্দুস সালাম মুর্শেদী ও জান্নাত আরা হেনরি, এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও বসুন্ধরা গ্রুপের কোঅর্ডিনেটর নাসিক আদনানের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া বিস্ফোরক মামলায় সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানকে আবারও রিমান্ডে নেওয়া হয়েছে। শিল্পপতি এবং ব্যাংকে যারা মালিক তাদের কি শেখ হাসিনা মিটিং করেছিল, সেই মিটিংয়ে নজরুল ইসলাম খান মজুমদার বক্তব্য রাখছিলেন এবং তিনিও বলেছিলেন যে আপনি এই আন্দোলন দমান, এই দমনের জন্য যে টাকা পয়সা যা ধরনের সহযোগিতা করার দরকার আমরা করব। আমরা বিজ্ঞ আদালতে তার জামিনের প্রার্থনা করেছি এবং রিমান্ড বাতিলের জন্য আমরা প্রার্থনা করেছি। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে তার 3 দিনের রিমান্ড দিয়েছেন। এবং 5 তারিখে দোহার এবং নবাবগঞ্জে যে কোটা বিরোধী এবং বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, সেই আন্দোলনে এই মামলায় যেহেতু সেই 1 নম্বর আসামি এবং তার প্রত্যক্ষ সহযোগিতা এবং অর্থে এই ধরনের আন্দোলনের বিরুদ্ধে যে ঘটনাগুলো ঘটেছে, গুলিবিদ্ধ বিষয়টা আসছে আদালতের সামনে, সেই জন্য আদালত তাদের বিরুদ্ধে দোহার থানার মামলায় তার বিরুদ্ধে 3 দিন রিমান্ড। বেক্সিমকো বসুন্ধরা, সামিট, এসালম, নাসা, ওরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকি সহ আর্থিক অনিয়মের অভিযোগে সংশ্লিষ্ট পরিদপ্তরকে চিঠি দিয়েছে সংস্থাটি। এদিকে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে বিএফআইইউ। ব্যাংকসহ আর্থিক খাতে অনিয়মে জড়িতদের বিরুদ্ধে তৎপর অন্তর্বর্তী সরকার। পাচারের অর্থ ফেরানো সহ বিভিন্ন কোম্পানি ও ব্যক্তির বিষয়েও ব্যবস্থা নিতে শুরু করেছে সরকারি সংস্থাগুলো। এবার বেক্সিমকো, বসুন্ধরা, সামিট, এসালম, নাসা, ওরিয়ন গ্রুপ ও নগদের শেয়ার হস্তান্তর স্থগিত চায় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। কর ফাঁকি সহ আর্থিক অনিয়মের গুরুতর অভিযোগ রয়েছে উল্লেখ করে যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদফতরকে চিঠি দিয়ে এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছে সংস্থাটি। এদিকে ক্রিকেটার ও সাবেক এমপি সাকিব আল হাসান ও তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। বুধবার পাঠানো এক চিঠিতে 5 কার্যদিবসের মধ্যে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের নাম, কোম্পানি বা সংগঠনের নামে থাকা সঞ্চয় হিসাব, চলতি হিসাব, ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম হিসেবের তথ্য দিতে বলা হয়েছে। এর আগে 2023 সালে প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের শেয়ার লেনদেনে কারসাজির দায়ে সাকিবকে 50 লাখ টাকা জরিমানা করে বিএসইসি। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। পল্টন থানায় গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, রুহুল কবির রিজভী সহ 8 জনকে খালাস দিয়েছেন আদালত। সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটির শুনানি হয়। এ সময় মামলা থেকে তাদের খালাস দেন জিয়াদুর রহমানের আদালত। পরে আইনজীবী বলেন, 2012 সালে ময়লার গাড়ি পোড়ানোর ঘটনায় পল্টন থানার একটি মামলায় দীর্ঘ 12 বছর পর খালাস পেলেন আসামিরা। মামলার মোট আসামি ছিলেন 9 জন, তাদের মধ্যে 1 জন মারা গেছেন।
আগামী শনিবার থেকে আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে সরকার। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের কাজের অগ্রগতি তুলে ধরা হবে সংলাপে। প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের সদস্যরা এসব সংলাপে অংশ নেবেন। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। অগাস্ট এই ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। 52 ঘন্টা পর স্বাভাবিক হলো নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল। সেনাবাহিনী ও প্রশাসনের হস্তক্ষেপে অবরোধ তুলে নিয়েছেন বিক্ষুব্ধ পোশাক শ্রমিকরা। আটক করা হয়েছে বার্ডস গ্রুপের চেয়ারম্যান মোস্তফা আনোয়ারকে। এদিকে গাজীপুরের ভোগড়ায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ করেন অনেকে। পরিস্থিতি অস্বাভাবিক হলে ছুটি ঘোষণা করে বেশ কয়েকটি কারখানা। অফিসে বেতন দেয় নাই তো, পরে আজকে আবার বেতন দিচ্ছে, এই কারণে ওদিকেও গ্যাঞ্জাম হচ্ছে, এদিক দাও আসছে, এদিক দাও ছুটি দিয়ে দিচ্ছে। বাইরে দিয়ে আইয়া ঢিল ছড়ে গাছ ভাঙে এলিগা ফ্যাক্টরি ছুটি দিয়ে দেয়। নিরাপত্তার শিল্পাঞ্চলে বিভিন্ন স্থানে টহল দিচ্ছে সেনাবাহিনী। এদিকে শ্রম ও কর্মসংস্থান সচিব বলেছেন, পোশাক কারখানায় অসন্তোষ দূর করতে শ্রমিক মালিক সহ সবাইকে নিয়ে কাজ করছে সরকার। আশা করছি যে সবাই শান্ত হবে। আমাদের দেশে উৎপাদনের পরিস্থিতি যেটা দরকার, আমাদের ইকোনমি বাঁচানোর জন্য আমাদের শ্রমিক পক্ষ সবাইকে আমরা অনবোর্ড করে আমরা এটা নিরসন করব। উৎপাদন স্বাভাবিক করতে শিল্প এলাকার পরিস্থিতি সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করছেও বলেও জানান সচিব। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। ইসরায়েল ভূখণ্ডে ইরানের নজিরবিহীন হামলার পর প্রতিশোধের আগুনে জ্বলছে তেল আবিব। কড়া প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তেহরানের দাবি, মঙ্গলবারের হামলায় ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় 90% ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত এনেছে। এদিকে মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি নিয়ে আজ রাতেই জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা। হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে হত্যার জবাবে এ হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর বরাতে ইরানের রাষ্ট্রীয় টিভি চ্যানেল জানায় 90% ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানে। ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সফল অভিযানের প্রশংসা করেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যদিও ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই তাদের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করতে সক্ষম হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলা থেকে তেল আবিবকে রক্ষায় যোগ দেয় যুক্তরাষ্ট্র, ফ্রান্স সহ পশ্চিমা মিত্র কয়েকটি দেশ। তেহরান ক্ষেপণাস্ত্র ছোড়ার পরই পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ থেকে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি করেছে পেন্টাগন। ইরানের এমন হামলার পরে গোপন বাংকারে বৈঠকে বসেন ইসরায়েলি প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। পরে এক বিবৃতিতে ইরান চরম ভুল করেছে বলে উল্লেখ করে দেশটিকে এমন হামলার চড়া মূল্য দিতে হবে বলে হুমকি দেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। মালিহা সুরাওয়ার্দী, সময় সংবাদ। মধ্যপ্রাচ্যে এবার ইসরায়েল ইরানের সংঘাত ভয়াবহ বিপদের আলামত বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ। জ্বালানির বাজার অস্থির হওয়ার শঙ্কা তার। সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে প্রভাব পড়তে পারে বাংলাদেশেও। আপাতত বড় ধরনের প্রেশার ডেমোক্র্যাটসরা দিবে না ইসরায়েলের উপরে, সেটা স্পষ্টত। কারণ ডেমোক্র্যাটসরা মনে করছে যে এই সময় যদি বড় আকারে ইসরায়েলের উপর প্রেশার যদি তারা দেয়, তাহলে আমেরিকার ভিতরে যে হোয়াইট ভোট বা জুইশ ভোট সেটা তারা হারাবে। আজকে যদি বড় আকারে যদি সিজফায়ার হয়, যেটা আমেরিকাও চেষ্টা করেছিল একসময়, তাহলে নেতানিয়াহু ক্ষমতায় থাকার সম্ভাবনা বলতে একেবারেই শূন্যে কোঠায় নেমে যাবে। বড় আকারে যদি যুদ্ধ শুরু হয়ে যায়, যেখানে আমেরিকাও জড়িত সরাসরিভাবে, সেটা আবার আমেরিকার ভিতরে ব্যাকফায়ার করার যথেষ্ট সম্ভাবনা আছে। সাপ্লাই লাইনের উপর একটা প্রেশার পড়তেই পারে, কোনো সন্দেহ নেই। বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে, জাহাজের ইন্স্যুরেন্স বেড়ে যাবে, সময়ও বেড়ে যাবে যদি কোনো একটা কনফ্লিক্টটা বাড়তেই থাকে। কারণ যেই পরিস্থিতি দাঁড়িয়েছে, ইসরায়েল, ইরান বা লেবাননের মধ্যে সীমিত না, এখানে বড় অংশেই বিশ্বের, বিশেষ করে যেখানে মুসলিম মেজরিটি যেসব দেশগুলো আছে, তাদেরও একটা পদক্ষেপ
নিতে হবে। সন্ধ্যার সময় আরও থাকছে। মহালয়ার মধ্য দিয়ে দুর্গোৎসবের ক্ষণ গণনা শুরু। চণ্ডী পাঠে মণ্ডপে মণ্ডপে আবাহন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান। আবারও বাড়ল তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির দাম। 12 কেজির সিলিন্ডারের দর 35 টাকা বাড়িয়ে 1456 টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। অন্যদিকে স্পট মার্কেট থেকে 2 জাহাজ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। প্রতি মাসেই এলপি গ্যাসের দাম সমন্বয় করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি। সেই ধারাবাহিকতায় অক্টোবর মাসের জন্য নতুন মূল্য ঘোষণা করেছেন সংস্থাটির চেয়ারম্যান জালাল আহমেদ। চেষ্টা করব আমরা। বুধবার বিকেলে কারওয়ান বাজারে বিইআরসি সভাকক্ষে সংবাদ সম্মেলনে জানানো হয়, ভোক্তা পর্যায়ে 35 টাকা বেড়ে 12 কেজি সিলিন্ডারের দাম 1456 টাকা নির্ধারণ করা হয়েছে, যা গত সেপ্টেম্বরে ছিল 1421 টাকা। মূল বিষয় যেটা যে সঠিক দামে পাওয়া, এটা কোনো তাৎক্ষণিক কোনো সমাধান এটা আমি দেখি না। বিইআরসি চেয়ারম্যান জানান, ডলারের দাম বৃদ্ধিতে কিছুটা বেড়েছে এলপিজির দর। জ্বালানি যদি কম্পেয়ার করি, আমি জ্বালানির প্রাইস, আমি যে গ্যাস ইউজ করি ঘরে চুলায়, এটার কি বাজার মূল্য দিচ্ছি আমরা? সো ওই অনুপাতে এটার মূল্য, কারণ এখানে কিন্তু আমি এই পারচেজ প্রাইস নাই, আমার প্রোডাকশন প্রাইস এখানে ইনভেস্টমেন্টের বিপরীতে এটা খুব বেশি না। বেসরকারি এলপিজির রিটেলার পয়েন্টে ভোক্তা পর্যায়ে মূসক সহ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি 121 টাকা 32 পয়সা। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির প্রতি কেজি নির্ধারণ করা হয়েছে 117 টাকা 49 পয়সা এবং 66 টাকা 84 পয়সা নির্ধারণ করা হয়েছে প্রতি লিটার অটো গ্যাসের মূল্য। এদিকে স্পট মার্কেট থেকে 2 জাহাজ এলএনজি আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। জ্বালানি সুনিশ্চিত করব এলএনজি ইম্পোর্ট, আর আমাদের সারের ইম্পোর্ট করার জন্য আমরা কতগুলো ক্রয়াদেশ আমরা অ্যাপ্রুভ করি। এছাড়া কৃষিকাজে এবার সারের কোনো কমতি হবে না বলেও জানান অর্থ ও বাণিজ্য উপদেষ্টা। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। চাহিদা অনুযায়ী দুর্বল 4 ব্যাংকে 945 কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে কয়েকটি সবল ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, এর মধ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পেয়েছে 300 কোটি টাকা, যা দিয়েছে সিটি মিউচুয়াল ট্রাস্ট ও ডাচ বাংলা ব্যাংক। প্রায় একই পরিমাণের তারল্য সহায়তা পেয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। এ ব্যাংকটিকে সহায়তা দিয়েছে সিটি ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক। ন্যাশনাল ব্যাংক তারল্য সহায়তা নিয়েছে সিটি মিউচুয়াল ট্রাস্ট ও বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের কাছ থেকে। ইস্টার্ন সহ কয়েকটির কাছে থেকে তারল্য সহায়তা নিয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংক। বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান র্যাপিড এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনেকগুলো ব্যাংকেরই তো তারল্য সংকট বা সে মূলধন তো নাই, যেটা তা হারিয়ে ফেলেছে। এগুলো অ্যাড্রেস করার জন্য ইন্টার ব্যাংক যে লোন সিস্টেম, সেটার প্রতি গুরুত্ব দেওয়া হচ্ছে। বাংলাদেশ ব্যাংক বলেছে যে তারা গ্যারান্টি দিবে যদি কোনো ইন্টার ব্যাংক লোন লাগে, সেটা তারা করছে। এটা একটা সাময়িকভাবে একটা ভালো একটা পদক্ষেপ। মহালয়ার সকালে সূচনা হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার। ভোর থেকে মন্দিরে মন্দিরে চলে চণ্ডীপাঠ ও দেবী বন্দনা। শরতের শুভ্র ভোরে চণ্ডী পাঠের মধ্য দিয়ে সূচনা হলো মহালয়ার। তুমি দয়াময়ী। সনাতন ধর্মমতে পিতৃপক্ষের অবসান ও দেবী পক্ষের সূচনার ক্ষণ। উমা আসছেন বাপের বাড়ি, তাই তো দেবীকে আমন্ত্রণ জানাতে ভোর থেকে মন্দিরে ভিড় করেছেন ভক্তরা। দেবীর কাছে আমরা যেটা বন্দনা করি, যেটা যে যত অশুভ শক্তি আছে সব শেষ হোক। চণ্ডীপাঠ শেষে পূর্বপুরুষদের আত্মার শান্তি কামনায় জল ও তর্পণ দেয়া হয়। এরপর শুরু হয় বেলগাছতলায় মহালয়ার বিশেষ পূজা। ভক্তরা জানায় তাদের প্রত্যাশা শঙ্কা কাটিয়ে এবারে পূজা হবে সার্বজনীন। এই বছর মায়ের কাছে এইটাই চাওয়া যে আমরা যেন ভালোভাবে থাকতে পারি, আমাদের দেশকে শান্ত করো, সবাইকে ভালো রাখো।
এবছর দেবী দশভুজা মর্তলোকে আসবেন দোলায়, যাবেন ঘটকে চড়ে, যার দুটি অশনি সংকেত। তবু ভক্তদের চাওয়া শুভ শক্তির পালন করবেন অসুর বিনাশিনী দেবী দুর্গা। আমাদের এই দেশটি একটি ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি নূতন দিনের সন্ধানে বেরিয়েছে। আমাদের এই যাত্রা অব্যাহত থাকবে দেবীর কৃপায়। এবার দেশ জুড়ে প্রায় 32,000 পূজা মণ্ডপে পূজা হওয়ার কথা রয়েছে। এবছর ভক্তদের কামনা, মা সকল অসুর বধ করবেন, অশুভ শক্তি নাশ করবেন এবং সমস্ত দেশে শান্তি প্রতিষ্ঠা করবেন। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন সন্ধ্যার সময়। ইসরায়েলি আগ্রাসনের মধ্যে লেবাননে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে দেখা করেছেন দেশটিতে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা। যে কোনো জরুরি পরিস্থিতিতে তাদেরকে প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছে বাংলাদেশ দূতাবাস। ইসরায়েলের হামলার কারণে দেশটিতে অনিশ্চিত অবস্থায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা, তবে এখন পর্যন্ত নিরাপদে আছেন বলে জানিয়েছেন তারা। সংকটময় পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ দূতাবাস। দেখছেন সন্ধ্যার সময়। খেলার খবর। 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 খেলতে গোয়ালিয়র পৌঁছেছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দল। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে দলকে বিমানবন্দর থেকে হোটেলে নিয়ে যাওয়া হয়। কানপুর থেকে সকালে বিশেষ বিমানে দিল্লি যায় টি-20 স্কোয়াডে থাকা দলের ক্রিকেটাররা। সেখান থেকে তারা সরাসরি চলে যান প্রথম টি-20 ভেন্যু গোয়ালিয়রে। এর আগে গতকাল ঢাকা থেকে সরাসরি দিল্লি গিয়ে রাতেই সেখানে অবস্থান করেন বাংলাদেশ টি-20 দলের খেলোয়াড়রা। একই বিমানে তারাও পৌঁছেছেন প্রথম টি-20 ভেন্যুতে। ম্যাচের দিন গোয়ালিয়রে হরতালের ডাক দিয়েছে ভারতের ধর্মীয় সংগঠন অখিল ভারত হিন্দু মহাসভা। যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানবন্দর ও হোটেল এলাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। আজ বিশ্রামে কাটালেও কাল অনুশীলন করার কথা রয়েছে দু দলেরই। আগামী রোববার 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে ভারত ও বাংলাদেশ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বেক্সিমকো, বসুন্ধরা, এস আলম সহ 7 গ্রুপের শেয়ার হস্তান্তরে নিষেধাজ্ঞা চায় এনবিআর। কর ফাঁকি ও অনিয়মের অভিযোগ। সাকিব ও তার স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউ। এ ছিল সন্ধ্যার সময়ের সঙ্গে থাকুন সময়ের।